ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটারেচার এক্সপ্লেইন বাই নাহি। আজকে আমার লেকচারের টপিক হচ্ছে একটা পোয়েম, দ্য গুড মরো বাই জন ডান। জন ডানের আগে একটা পোয়েম আমরা পড়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, যেটার নাম হচ্ছে গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার। ওটা থেকে এটা মোটামুটি ডিফারেন্ট একটা কবিতা, কারণ গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টারে আমরা দেখেছি জন ডান বারবার করে বলছিল কোনোভাবেই বিউটিফুল এবং অনেস্ট এই দুটা কোয়ালিটি আছে এমন কোনো নারী পাওয়া সম্ভব না। মোটামুটি উনি প্রেম ভালোবাসার একদমই অপোজিট, ঠিক অপোজিট না, খুব বেশি রেগেছিলেন বা বিদ্বেষ প্রকাশ করছিলেন। তিনি মোটামুটি খুব স্ট্রংলি বলেছেন, বা উনি বলছেন পৃথিবীর সব থেকে ইম্পসিবল জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে অনেস্ট আর বিউটিফুল একটা নারী খুঁজে পাওয়া। মানে এমন কোনো নারী আমরা খুঁজে পেতে পারি না বা সম্ভবই না। কিন্তু গুড মরোতে এসে আমরা দেখব সে একজনের প্রেমে পড়েছে, এবং ধারণা করা হয়ে থাকে উনি যখন এটা লিখছিল তখন হি ওয়াজ অলরেডি ম্যারিড অ্যান্ড হিজ ওয়াইফস নেম ইজ এনি ডান নামে, যাকে আমরা চিনি। আর তাকে পাওয়ার পরে তার মোটামুটি পোয়েমগুলো আমরা দেখেছি ধীরে ধীরে কীভাবে চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা গিয়ে একটা নতুন জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে গিয়ে মেটাফিজিক্যাল পোয়েট্রি। সেটার দিকে আমি পড়ে যাচ্ছি। আমি বলতে যাচ্ছিলাম গুড মরো আর দ্য গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার ইটস ভেরি ডিফারেন্ট। আমি গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার পড়ানোর সময় এই কথাটিই বলেছিলাম, হয়তো পোয়েট যখন ওটা লিখছিল তার হয়তো স্টেট অফ মাইন্ড ওটা ছিল। যেমন এখন এটা যখন লিখছে, এখন উনি যে হারে তার প্রেমের বা তাদের একজন আরেকজনের সম্পর্কের বর্ণনা দিবে, সেটা শুনলেই আমাদের আসলে ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। আর পোয়েমের ব্যাকগ্রাউন্ড বা সেটিং হচ্ছে গিয়ে জন ডান তার বিলাভেটের সাথে একসাথে আছে এবং এই কথাগুলো সে তার বিলাভেটকে বলছে। এটা এক ধরনের তার ভালোবাসার বহিঃপ্রকাশ বলতে পারি আমরা, বা তার দেওয়া ভালোবাসার সংজ্ঞা বলতে পারি আমরা, বা তিনি তার ফিলিংস ব্যাখ্যা করছেন যে তার কাছে কেমন লাগছে ওনাকে, তার বিলাভেটকে খুঁজে পাওয়ার পরে। এটাই তিনি বলছেন। তার আগে যেটা বলছিলাম, মেটাফিজিক্যাল পোয়েট্রি লিটারেচারের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে গিয়ে পড়ার সময় আমরা সবসময় পাবো, ওটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি। আর দ্য গুড মরো ইজ এ মেটাফিজিক্যাল পোয়েট্রি। এবং বারবার হয়তো পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এসে থাকে যে প্রুভ করো যে গুড মরো ইজ এ মেটাফিজিক্যাল পোয়েম। তাহলে আমি আগে একটু বলতে চাই পোয়েম শুরু করার আগে, হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি। আমি একটু লিখে দেখাতে চাই। মেটা মানে আমরা বুঝি, মেটা মানে হচ্ছে গিয়ে অ্যাবাভ বা সুপিরিয়র। ফিজিক্যাল মানে হচ্ছে গিয়ে ফিজিক্যাল। সো অ্যাবাভ ফিজিক্যাল, জন ডান যেই জিনিসটাতে বিশ্বাস করতো সেটা হচ্ছে গিয়ে মেটাফিজিক্যাল পোয়েট্রি, বা জন ডান যেটা স্টাবলিশ করেছে সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। আমরা জন ডানের লেখাতে খুঁজে পাবো তার জন্য লাভটা ফিজিক্যাল থেকে মেটাফিজিক্যাল বেশি, মানে হচ্ছে গিয়ে ফিজিক্যাল লাভ থেকে সে বেশি স্পিরিচুয়াল লাভে ফোকাস করছে। কারণ এখানে আমরা দেখব সে বলছে আমরা এভাবে ওভাবে থাকতে পারি, মানে জন ডান বারবার বলতে চাইবে যখন আমরা কাউকে ট্রু লাভ করব, আমরা কাউকে আসলে আমরা যদি একজন আরেকজনকে ট্রুলি ভালোবেসে থাকি, তাহলে আমাদের জন্য ফিজিক্যাল লাভের থেকে স্পিরিচুয়ালি আমরা কত অ্যাটাচ ওটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। এই জন্য এই ধাঁচের যত পোয়েট্রি আছে বা লেখালেখি আছে এগুলোকে মেটাফিজিক্যাল বলে, যেখানে সাধারণত সাপোজ কেউ বলছে না আমি আমার ওকে এভাবে ভালো লাগে ভালো লাগে, রাদার মেটাফিজিক্যাল পোয়েট্রিতে আমরা দেখবো স্পিরিচুয়াল লাভের উপর তারা ফোকাস করছে। এবং ফিলোসফাররা বলে থাকে যে মেটাফিজিক্যাল লাভ ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ লাভ। আচ্ছা, আমরা পোয়েমে চলে যাই। দ্য গুড মরো কেন মেটাফিজিক্যাল পোয়েম সেটা আমরা পড়তে পড়তে অনেক এক্সাম্পল পেয়ে যাব। আপনারা যদি নোট ডাউন করেন তাহলে হয়তো আপনাদের ব্রড কোয়েশ্চনটা রেডি করতেও সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা পোয়েমে চলে যাই। লেটস স্টার্ট। আই ওয়ান্ডার, আমি অবাক হচ্ছি বা আমি অবাক হই। বাই মাই ট্রথ মানে হচ্ছে গিয়ে আমি প্রমিস করে বলছি বা আমি শপথ করে বলছি আমি অবাক হচ্ছি। এখন আমি একটু আগে যেটা বললাম, জন ডান তার ওয়াইফকে বা বিলাভেডকে এই কথাগুলো বলছে যে সে এখন রিয়েলাইজ করছে সে রিয়েল লাভে আছে, এতদিন সে ছিল না। এবং
সে যখন বুঝতে পেরেছে এটাই এটাই রিয়েল লাভ, বা তার এবং তার বিলাভেটের রিলেশনটা কেমন, এটা বুঝার পরে তার কাছে তার যে আগের লাইফটা ছিল, যেখানে সে হয়তো অন্য কারোর সাথে ছিল, বা অ্যাকচুয়াল যে রিয়েল লাভটা কি সে সেটা বুঝেনি, ওই লাইফটা তার কাছে মিনিংলেস মনে হচ্ছে। তার কাছে মনে হচ্ছে আমি এত বছর কই ছিলাম, কি করছিলাম, এটাই তো রিয়েল লাভ, এটাই তো রিয়েল লাইফ। এতদিন আমার লাইফটা কি ছিল, কি করেছি আমি আমি বুঝতেই পারছি না। তার কাছে অবাক লাগছে যে এতগুলা সময় কেটে গেছে আর সে বুঝেইনি কি হয়েছিল। মানে হচ্ছে আমি আমাদের রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে বলতে পারি, মানে আমরা যখন হঠাৎ করে কোনো সম্পর্কে জড়াই যাই, বা আমরা হঠাৎ করে যখন কারো প্রেমে পড়ি, তখন আমাদের কাছে ওটাই হঠাৎ করে লাইফ হয়ে ওঠে। মানে আগের সময়গুলো চিন্তা করলে আমাদের কাছে মনে হয় যে মানে আগে এত সময় নষ্ট করেছি, কি করেছি আমি, এটাই তো লাইফ। বা আমরা যখন হঠাৎ করে ভালো কিছু খুঁজে পাই, এটা শুধু লাভের ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে না হয়ে অন্য জিনিসের ক্ষেত্রেও হতে পারে। সাপোজ আপনি এই পেনের এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি, সাপোজ আপনি খুব ভালো একটা পেন খুঁজছেন, আপনি বাজার থেকে এটা ওটা এটা ওটা অনেক ধরনের কলম কিনেছেন, ইউজ করে দেখেছেন, ভালো লাগছে না। আমি খুব হাস্যকর একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু হ্যাঁ এটা এটা মোটামুটি মিলে বলা যায়। তারপরে আপনি গিয়ে এই কলমটা খুঁজে পেলেন এবং এটা ইউজ করার পর আপনি বুঝলেন যে এটা আপনার খুব ভালো লাগছে এবং এটাই আপনি চান। তখন আপনি কথায় কথায় বললেন, এতদিন এসব উল্টাপাল্টা কলম কেন কিনেছি, এই কলমটাতেই আমার সব থেকে ভালো লেখা হয় এবং এটাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করছি। তখন এই যে আপনি এতদিন যে আগে এতগুলা কলম দিয়ে লিখেছেন, আপনার কাছে এগুলো সব মিনিংলেস মনে হচ্ছে। এরকম আমাদের অনেক সময় আমরা কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেলে বা আমরা কারোর প্রেমে পড়লে আমাদের কাছে এটা মনে হয় যে এটাই তো আমার লাইফ, এতদিন আমি কই ছিলাম, কার সাথে ছিলাম। সো আমরা যখন আমাদের আসল মনের মতো একটা মানুষ খুঁজে পাই, তখন আমরা মনে করি এটাই তো আসল ভালোবাসা, বা এটাই তো প্রকৃত ফিলিংস। আমরা এতদিন কই ছিলাম, কি করেছি, কোথায় সময় নষ্ট করেছি, কার পিছনে সময় নষ্ট করেছি, এই যে আমাদের আগের জীবনটা একটা মিনিংলেস মনে হচ্ছে সাথে সাথে, ঠিক এরকম একটা ফিলিংস এর মধ্যে দিয়ে ঝন্ডন যাচ্ছে। এবং সে তার বিলাবেটকে বলছে এতদিন কি করেছি, মানে তার বিলাবেটকে পেয়ে সে এত খুশি, বা তার বিলাবেট আর তার লাভটা এত বেশি স্ট্রং। তার কাছে আগের যে লাইফটা, আগে যে সময়টা সে কাটিয়েছে, সেটা অন্য কোনো মহিলার সাথে হোক বা অন্য যে কোনো কিছু হয়ে হোক, তার কাছে সেটা একদম মিনিংলেস মনে হচ্ছে। এবং ওটাই সে বলতে চাচ্ছে, আমি খুব অবাক হচ্ছি, আমি শপথ করে বলছি আমি খুব অবাক হচ্ছি। হোয়াট দাও মানে হচ্ছে ইউ এন্ড আই, তুমি আর আমি, ডিড কি করেছিলাম তুমি আর আমি, টিল উই লাভড, আমরা একজন আরেকজনকে ভালোবাসার আগে কি করেছি। মানে এতই অবাক সে হচ্ছে, এতই তার কাছে আগের লাইফটা মিনিংলেস মনে হচ্ছে, সে খুব শকড যে আগের লাইফটা কি করেছি, এটাই তো রিয়েল লাইফ, এটাই তো মিনিংফুল লাইফ। আগের লাইফটা কি করেছি তুমি আর আমি একজন আরেকজনকে ভালোবাসার আগে। তারপর সে বলছে ওয়ের উই নট ওয়েন। ওয়েন মানে হচ্ছে গিয়ে যখন একটা ছোট বেবি ব্রেস্ট ফিডিং করে, একটা সময়ের পর একটা এইজের পরে তার ব্রেস্ট ফিডিংটা স্টপ করা হয়, ওই ব্রেস্ট ফিডিংটা স্টপ করাটাকেই ওয়েন বলে। টিল দেন বলছে আমাদের কি তখনও ব্রেস্ট ফিডিং স্টপ হয়নি, মানে হচ্ছে গিয়ে তখন কি আমরা এতটাই বাচ্চা ছিলাম। এখানে অ্যাকচুয়াল ওই বাচ্চার এইজ বলছে না, মানে অবুঝ বলছে, ইম্যাচিওর ছিল বলছে। আমরা হয়তো আমাদের আশেপাশে অনেককেই এমন দেখেছি, হতে পারে আম, দেখা যাচ্ছে সে অনেক কারোর সাথেই একটা অ্যাফেয়ারে ছিল, কিন্তু লাস্টে গিয়ে সে যখন তার একটা সময়ে গিয়ে সে যখন তার মনের মতো একটা মানুষ খুঁজে পায়, তখন সে অনেক সময় আমরা বলতে শুনেছি যে এতদিন আমি কি করেছি আমি নিজেও জানি না, এটাই তো রিয়েল লাইফ। তো তখন তার আগের জীবনটাকে ইম্যাচিওর লাগে, হাস্যকর লাগে। সে বলে যে আমি কি ইম্যাচিওর ছিলাম, আমি কত মানুষের সাথে টাইম পাস করেছি, হ্যান ত্যান এই ধরনের কোনো কথা বলতে আমরা শুনি। এরকমই একটা কথা সে বুঝাতে চাচ্ছে কি এতই অবুঝ ছিলাম, এতদিন কি করেছি। মানে অত অল্প বয়সে সে ছিল না, তার কাছে লাগছে জিনিসটা এত ইম্যাচিওর কি সে ছিল কিনা, এটাই সে বুঝাতে চাচ্ছে। এজন্য সে ওয়েন বলছে। কারণ একটা বাচ্চাকে যতদিন না ব্রেস্ট ফিডিং করাটা স্টপ করা হচ্ছে, তার মানে সে একদমই খুব বেশি ছোট বাচ্চা যে কিছুই বুঝে না, ওরকম সে কম্পেয়ার করছে। এই ধরনের কম্প্যারিজন গুলা, এই যে একটা ছোট্ট বেবির ব্রেস্ট ফিডিং স্টপ করাকে একটা দুটা লাভারের যে আগের সময়টার সাথে সে কম্পেয়ার করছে, এই ধরনের একদমই একটা জিনিসের সাথে অন্য একটা জিনিসের মিল নাই জিনিসকে যখন কম্পেয়ার করে, ওটাকে লিটারেচারের ভাষায় আমরা বলে থাকি কনসিট। এবং গুড মরো থেকে ব্রড কোয়েশ্চেন একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, ওটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ আ কনসিট। আর গুড মরো পোয়েমে কিছু কনসিটের উদাহরণ তুমি আমাদেরকে দাও, তখন আপনারা এগুলো দিতে পারেন। এটা কিন্তু একটা গ্রেট এক্সাম্পল অফ কনসিট, মানে মেটাফোর চিনি আমরা,
মেটাফোর মানে হচ্ছে গিয়ে মিল নাই এমন দুটা জিনিসকে কম্পেয়ার করা। তাহলে কনসিট কি? কনসিট হচ্ছে গিয়ে মিল নাই তো নাই, একেবারেই মিল নাই, মানে হাইলি আনলাইকলি, মানে মেটাফোরের হাইয়েস্ট ফর্ম বলতে পারি আমরা। তো ওরকম দুটো জিনিসকে যখন কম্পেয়ার করা হবে, যেমন আমরা কখনোই কল্পনা করতে পারি না একটা বেবির ব্রেস্ট ফিডিং স্টপ করার টাইমটাকে দুটা লাভারের প্রেমে পড়ার আগের সময়টার সাথে আমরা অবুঝ বুঝানোর জন্য কম্পেয়ার করে, এটা আমরা কখনো কল্পনাই করতে পারি না। এই জিনিসটাকে কনসিট বলে, মানে এই ধরনের অদ্ভুত বা একদমই অকল্পনীয় জিনিসকে যখন আমরা কম্পেয়ার করি তখন। নেক্সট লাইন, বাট সাকড নাকি ডুবেছিলাম। সাক মানে হচ্ছে গিয়ে নর্মালি চুষা, কিন্তু এখানে হচ্ছে গিয়ে হারিয়ে যাওয়া, ডুবে যাওয়া বা বিজি থাকা, এটাই মিন করছে। অন কান্ট্রি প্লেজার্স, কান্ট্রি প্লেজার্স মানে কিন্তু এখানে আসলে বুঝাতে চাচ্ছে ম্যাটেরিয়াল জিনিস বা যে জিনিসটার ভ্যালু নাই, এই ধরনের জিনিসে আমরা ডুবেছিলাম। মানে হচ্ছে গিয়ে আমি আর তুমি যখন একজন আরেকজনকে লাভ করতাম, তার আগে আমরা কি করতাম? তার আগে আমরা হতে পারে যে শপিং করছি বা খাওয়া দাওয়া করে সময় নষ্ট করছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করছি। তোমাকে পাওয়ার পরে আমি জীবনের আসল মূল্য খুঁজে পাচ্ছি। তাহলে ওই আগের জিনিসগুলোকে সে ভ্যালু কম বা ম্যাটেরিয়ালস জিনিস যে আমরা ওগুলাতে ডুবেছিলাম, সেটাই সে মিন করতে চাচ্ছে, যে এই জিনিসগুলোতে আমরা হারিয়েছিলাম চাইল্ডিশলি, বাচ্চাদের মতো আমরা এইসব জিনিসে হতে পারে যে ডুবেছিলাম, এই ধরনের প্লেজারে আমরা ডুবেছিলাম, আমরা রিয়েল প্লেজারটা কি এটা জানতাম না, এই ধরনের প্লেজার আমরা নিজেদের সুখ খুঁজে বেড়াতাম, এই ধরনের কিছু একটা বোঝাচ্ছে। বা সে জিজ্ঞেস করছে তার লাভারকে যে এটাই কি আমরা করতাম, কি করতামটা কি আমরা, মানে তার কাছে এত বেশি মিনিংলেস লাগছে আগের লাইফটা, সে বুঝতেই পারছে না সে কি করতো আগে। অর স্নোটেড, নাকি নাক ডেকে ঘুমাচ্ছিলাম, উই আমরা দুজন, ইন দ্য সেভেন স্লিপার্স ডেন, সাতজন ঘুমন্ত যারা আছে ওদের ডেন মানে হচ্ছে গুহা, ওরা যেরকম গুহায় ঘুমাতো ওরকম কি আমরা নাক ডেকে ঘুমাচ্ছিলাম। সেভেন স্লিপার্স ডেন এটা একটা বিবলিক্যাল রেফারেন্স, যখন বাইবেল থেকে কোনো রেফারেন্স তুলে এনে কিছু বলা হয় ওটাকে বিবলিক্যাল রেফারেন্স বলে। সো ঘটনাটা ছিল এমন, একটা পেগান এম্পায়ার আসছিল যার নাম ছিল ডিসিয়াস। ডিসিয়াস এসে সব ধরনের খ্রিস্টান যারা আছে তাদেরকে মেরে ফেলছিল বা পানিশমেন্ট দিচ্ছিল, কারণ তারা খ্রিস্টান আর সে একটা পেগান এম্পায়ার। এজন্য ওই সময় 7 ব্রাদার ছিল একটা ফ্যামিলিতে। এটা আসলে একটা ইমফাসিস নামে একটা সিটির গল্প, ওখানে একটা ফ্যামিলিতে 7টা ভাই ছিল। ওরা কি করেছে, ভয়ে পালিয়ে গেছে এক জায়গায়, পালাতে পালাতে তারা একটা গুহা খুঁজে পায়। গুহা খুঁজে পেয়ে তারা ওই গুহায় ঢুকে পড়ে এবং ওখানে তারা লুকিয়ে থাকে, কারণ সেই পেগান এম্পায়ার ডিসিয়াস তাদেরকে খুঁজে পেলে মেরে ফেলবে। পরে আশ্চর্যজনকভাবে ওই গুহার মুখটা একটা পাথর দিয়ে বন্ধ হয়ে যায়। ওই সেভেন ব্রাদার গুলা ওখানে অপেক্ষা করতে করতে বা ভয়ে লুকিয়ে আছে, এজন্য তারা হঠাৎ করে ঘুমিয়ে পড়ে এবং একটা সময় গিয়ে তাদের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে তারা আস্তে আস্তে খুব ভয়ে ভয়ে গুহা থেকে বের হয়। বের হয়ে তারা চারিদিকে দেখে, বা তারা বলা হয়ে থাকে তারা মার্কেটের দিকে যায় খাবার কিনতে। তখন তারা গিয়ে বুঝতে পারে যে এই সময়টা আসলে অনেক আগের একটা সময়, 200 বছর পার হয়ে গেছে এবং 200 বছর পরে তারা গুহা থেকে বের হয়েছে। তারা যে ঘুমিয়েছিল, যেটা তারা মনে করছে হতে পারে যে হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার ঘুমিয়েছে, এটা আসলে 200 বছর ধরে তারা এখানে ঘুমাচ্ছিল গুহার ভিতরে, এবং গড ওদেরকে মিস্টিরিয়াসলি এভাবে সেই পেগান এম্পায়ারের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। একটা ঘুমে তারা চলে গিয়েছিল, যেখান থেকে তারা 200 বছর পরে উঠে, যখন তাদের লাইফের উপর আর কোনো রিস্ক ছিল না। সো এই কাহিনীটাকেই বলা হয়ে থাকে যে 7 স্লিপার্সদের কাহিনী। এবং ওই 7 স্লিপার্স ডেন মানে ওরা যে গুহাটাতে ঘুমাচ্ছিল ওটাকে ওই 7জন ঘুমন্তদের গুহা বলা হয়ে থাকে। সো আমাদের পোয়েট এখানে এই রেফারেন্সটা ইউজ করেছে, উনি বলেছে আমরা কি ওই 7 স্লিপার্স ডেনে যে ওরা এভাবে ঘুমাচ্ছিল সেভাবে ঘুমিয়েছি, মানে এমনভাবে ঘুমিয়েছি সময়টা কোথায় কীভাবে গেছে আমি জানি না, আমি ভেবেছি যে অল্প সময় ধরে আছে আমি, মানে ওই সময়টা ওয়েস্ট হয়ে গেছে, সে সেটা মিন করতে চাচ্ছে। এখানে আমি আপনাদেরকে জেনারেল নলেজের জন্য একটু বলে রাখতে চাই, এরকম একটা রেফারেন্স ইসলাম ধর্মেও আছে। ইসলাম ধর্মে আপনারা সূরা আল কাফ যদি আপনারা পড়েন কোরআন শরীফে, তখন এই 7 স্লিপার্সদের কথা বলা আছে।
অথবা আপনারা যদি দ্য পিপল অফ দ্য কেভ দিয়ে সার্চ করেন তাহলে আপনারা অনেক ধরনের রেফারেন্স পেয়ে যাবেন। ওখানে মোটামুটি সেম একটা কাহিনী আসে, বা বলা হয়ে থাকে তাদের সাথে একটা কুকুরও ছিল, বা তারা 7টা ভাই ছিল, এরকম ভাবেই তারা লুকিয়েছিল একটা অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচার জন্য। এবং ইসলাম ধর্মের রেফারেন্সটাতে বলা হয়ে থাকে ওখানে ওরা 300 বছর বা তারও বেশি সময় ধরে লুকিয়েছিল এবং সেম ভাবেই তারা বেঁচে গেছে। কিন্তু আমাদের পয়েট যেহেতু খ্রিস্টান ছিল, এখানে উনি খ্রিস্টানদের রেফারেন্সটাই ইউজ করেছে, সেজন্য এটাকে আমি বিবলিক্যাল রেফারেন্স বলছি, বা আমরা ওই খ্রিস্টানিটির রেফারেন্সটাই নিব যেহেতু ওটা উনি ইউজ করেছে। তারপর এখন সে আবার নিজেই উত্তর দিচ্ছে, ইট ওয়াজ সো, এটাই হয়তো হবে, এটাই হয়তো হবে, হয়তো আমরা এটাই করছিলাম, হয়তো আমরা অবুঝ শিশু ছিলাম, হয়তো আমরা ম্যাটেরিয়াল জিনিসের খুশিতে ডুবেছিলাম, হয়তো আমরা ওই 7 স্লিপার্সদের মতো এমনভাবে নাক ডেকে ঘুমাচ্ছিলাম আমরা বুঝতেই পারিনি আমাদের সময় কোথায় কোন দিকে নষ্ট হয়ে গেছে, হয়তো এটাই হবে। তারপর এখন বলছে বাট দিস, কিন্তু এখনের যে সময়টা, এই যে তুমি আমি একসাথে, এখনের যে সময়টা, অল প্লেজার্স ফ্যান্সিজ পে, ওই যে আগের যে আমরা প্লেজারগুলো পেয়েছিলাম ওগুলো আমার কাছে সবকিছু কল্পনার মতো লাগে, মানে ওগুলো রিয়েল প্লেজার না, ওগুলো আমার কাছে কল্পনা। আগে যদি আমি কোনো কিছুতে কোনো প্লেজার পেয়ে থাকি এগুলো আমার কাছে শুধু কল্পনা, এগুলো রিয়েল প্লেজার না। রিয়েল প্লেজার হচ্ছে কি এখন যে লাইফটা এটা। তারপর বলছে ইফ এভার, যদি আমি এনি বিউটি আই ডিড সি, আমি যদি কখনো কোনো সৌন্দর্য দেখে থাকি, এখানে সে বেসিক্যালি ওমেনদের কথা বলছে। কারণ আমরা জন ডানের স্টোরি, ব্যাকগ্রাউন্ড স্টোরি সম্বন্ধে জানি, জন ডান খুব বড় একটা সময় কিন্তু ওমেনদের সাথেই কাটিয়েছে। সো এরকম একটা তার ব্যাকগ্রাউন্ড স্টোরি আমরা জানি। সো সে এখন বলছে সে যে এতগুলা মেয়েদের সাথে ছিল বা এতগুলা সম্পর্কে সে ছিল, এগুলো সবগুলো তার কাছে এখন কল্পনার মতো, এগুলো রিয়েল আর মনে হচ্ছে না। রিয়েল হচ্ছে কি এখন সে যেখানে আছে সেটাই। বলছে ইফ এভার এনি বিউটি আই ডিড সি, আমি যদি কখনো কোনো সৌন্দর্য দেখে থাকি, মানে হচ্ছে সুন্দর কোনো নারী দেখে থাকি, উইচ আই ডিজায়ার, যেটা হয়তো আমি পেতে চেয়েছিলাম, এন্ড গড, যেটা হয়তো আমি পেয়েছিলাম, ইট ওয়াজ, এটা ছিল, বাট ড্রিম অফ দি মানে ইউ, এটা হতে পারে তোমারই একটা স্বপ্ন ছিল আর কিছুই ছিল না। মানে তার আর তার বিলাভেটের যে লাভটা, রিলেশনটা, এটা এত বেশি স্ট্রং। সে বলছে আগে যদি আমি কারোর সাথে থেকে থাকি, কাউকে পেতে চেয়েছিলাম বা পেয়েছি, এমন কিছু যদি হয়ে থাকে, এগুলো সবগুলো তোমার স্বপ্ন আর কিছুই না। মানে তুমি এত বেশি স্ট্রং বা আমাদের রিলেশন এত স্ট্রং, এত রিয়েল, এগুলো সবগুলো হতে পারে যে ওই স্বপ্নই ছিল আর কিছু ছিল না, এগুলো রিয়েল ছিল না, মানে মিনিংলেস। মোটামুটি সে বলতে চাচ্ছে আমরা একজন আরেকজনকে ভালোবাসার আগের যে সময়টা, এটা কমপ্লিটলি মিনিংলেস, এটার কোনো মানে না, এটা নাক ডেকে ঘুমিয়ে সময় নষ্ট করেছি মতো অবস্থা। এখন হচ্ছে গিয়ে আমরা রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছি, এখন আমরা আসল আসল ফিলিংসটা বুঝছি, এটাই সে বলতে চাচ্ছে। তারপর সেকেন্ড স্ট্যান্ডাতে বলছে এন্ড নাও গুড মরো, শুভ দিন, মরো মানে হচ্ছে গিয়ে ডে, শুভ দিন, আমাদের পোয়েমের অর্থ কিন্তু শুভ দিন, আমরা শুভ দিন জানাচ্ছি বা ওয়েলকাম জানাচ্ছি টু আওয়ার ওয়েকিং সোলস, আমাদের জেগে ওঠা আত্মাকে আমরা এখন কি জানাই, ওয়েলকাম জানাই। আমরা যেরকম কারোর সাথে দেখা হলে গ্রিটিংস দেই, গুড ডে বলি, এরকম একটা সে বলছে যে গুড ডে বা চিয়ার্স টু আওয়ার ওয়েকিং সোল, আমাদের যে এখন আত্মাটা জেগে উঠেছে শেষ পর্যন্ত ঘুম থেকে, এখন যেহেতু আমরা রিয়েল রিয়েল ওয়ার্ল্ড কি সেটা বুঝতে পারছি, আমাদের আত্মা জেগে উঠেছে। সো গুড মরো, শুভ দিন জানাই বা ওয়েলকাম জানাই টু আওয়ার ওয়েকিং সোল, আমাদের ওয়েকিং সোলকে, আমাদের সোল কি এতদিন ঘুমন্ত ছিল, কারণ এতদিন আমরা রিয়েল লাভ কি দেখিনি। সো এখন আমাদের আত্মা ঘুম থেকে উঠেছে এবং আমরা আমাদের আত্মাকে ওয়েলকাম জানাচ্ছি, উইচ, যেটা, মানে হচ্ছে কি ওদের সোল দুটা, তার আর তার বেলাভেটের, ওয়াচ নট, দেখবে না, ওয়ান আনাদার, একজন আরেকজনকে, আউট অফ ফিয়ার, ভয়ে ভয়ে একজন আরেকজনকে দেখবে না। এখন প্রশ্ন আসতে পারে তাদের আত্মা একজন আরেকজনকে ভয়ে ভয়ে কেন দেখবে, সেটা সে এখন বলবে ফর লাভ, কারণ লাভ করে কি, অল লাভ অফ আদার সাইড, অন্য সব কিছু জিনিসের ভালোবাসা কন্ট্রোলস, কন্ট্রোল করে রাখে, বাধা দেয়, প্রিভেন্ট করে রাখে। মানে এখানে সে বোঝাতে চাচ্ছে যখন সাপোজ আপনাদের রিলেশন আছে কিন্তু একটা হতে পারে যে আপনার ভয় থেকে যায় বা আপনার বিলাভেটের একটা ভয় থেকে যায়, যেটা হয়তো এখনকার দিনে সচরাচর যেটা দেখা যায় সেটা হচ্ছে কি অনেকের ভয় থেকে যায় যে আমার থেকে বেটার কাউকে পেলে সরে যাবে কিনা, বা আমার থেকে বেশি কেউ লাভ দেখালে সরে যাবে কিনা, এরকম একটা ভয় হয়তো অনেকের থেকে যেতে পারে। এই ভয়টা নিয়েই হতে পারে যে কারণ আমরা সবসময় শুনি হারানোর ভয়, হারানোর ভয়, এরকম একটা কথা আমরা ভালোবাসায় যারা আছে তাদের কাছ থেকে সবসময় শুনতে পাই।
কিন্তু জর্ডান বলতে চাচ্ছে আমাদের সোল কখনো একজন আরেকজনকে ওই হারানোর ভয়টা দিয়ে দেখবে না। কেন দেখবে না? কারণ আমাদের যে লাভটা সেটা আমাদের দুজনকে অন্য সব যে আশেপাশ থেকে ভালোবাসা আসতে চাচ্ছে বা যারা ভালোবাসা দেখাচ্ছে তাদের ভালোবাসা সবগুলো কি করে দিবে, কন্ট্রোল করে দিবে, যে তোমাদের এইসব লাভ আমাদেরকে দেখায় কোনো লাভ নেই, এগুলো কোনো কাজ হবে না, কারণ আমাদের লাভ এত স্ট্রং, এগুলো সবগুলো প্রিভেন্ট করে দিবে। সো আর ভয় লাগবে না। কারণ আমরা যেমন অনেকে বলতে শুনেছি যে আমার ওকে হারানোর ভয় আছে, আবার অনেকে এটাও বলতে শুনেছি আমার হারানোর ভয় নাই, কারণ আমি জানি আমাদের রিলেশন এত স্ট্রং। তো জর্ডান এখানে এটাই বলছে, আমাদের লাভ এত স্ট্রং, অন্য কেউ যদি এসে ইন্টারেস্টও দেখায়, আমাদের যে লাভটা ও ওই আদার সাইডস, ওই ওই দৃশ্যগুলা বা ওই সাইডগুলা যে দেখাতে চাইবে ওটা কি করে দিবে, কন্ট্রোল করে দিবে। ফর লাভ কে করবে, লাভ করে দেয় বা লাভ করে দিবে। অ্যান্ড মেক্স এবং বানিয়ে দেয়, ওয়ান লিটল রুম একটা ছোট্ট রুমকে, অ্যান্ড এভরিওয়্যার সব কিছু বানিয়ে দেয় এই একটা ছোট রুমকে। মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে ছোট্ট একটা রুমে, আমি কিন্তু বলেছি পোয়েমের সেটিংস হচ্ছে গিয়ে জর্ডান তার বিলাভেটের সাথে একসাথে বসে আছে এবং এই কথাগুলা সে তার বিলাভেটকে বলছে। তো বলছে এই যে একটা আমরা ছোট্ট রুমে বসে আছি, এটাকেই সব কিছু বানিয়ে দেয়, লাভ এটা করে দেয়। বলছে অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিওয়্যার, এই একটা ছোট্ট রুমই আমাদের জন্য সব কিছু। এরকম কথাবার্তা আমরা যারা লাভে আছে এই ধরনের মানুষদেরকে বলতে দেখি। তো বলছি এটাই আমাদের জগৎ, এই যে একটা রুমে আমরা বসে আছি, এই ছোট্ট রুম, আপনাদের হয়তো বইয়ে এই রুমে একটা এক্সট্রা আছে, হয়তো আপনারা দেখতে পাবেন, বা এখানে কান্ট্রিতে একটা এক্সট্রা আছে, এরকম আপনারা দেখতে পাবেন। এটা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ পুরাতন হওয়ার কারণে মিনিংটা কিন্তু রুমই। বলছে ফর লাভ অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোল অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিওয়্যার। কারণ লাভ আমাদেরকে কি করবে, আমরা দুজন যে এই ছোট্ট রুমে বসে আছি, এই রুমটাকেই আমাদের কাছে আমাদের জগৎ মনে হবে, এখানে অন্য কারো আসার কোনো জায়গা নেই, কেউ যদি আসতেও চায় আমাদের লাভটা ওটাকে বাধা দিয়ে দিবে, আসতে দিবে না। এখন বলছে এই তিনটা লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সপ্লেনেশন, আপনারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। লেট সি ডিসকভারার, সি ডিসকভারার মানে হচ্ছে গিয়ে সমুদ্র ভ্রমণে গিয়ে যারা বিভিন্ন জায়গা আবিষ্কার করে আসে, যেমন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল এরকম। বলছে লেট সি ডিসকভারার, যারা সি ডিসকভার করতে যায়, টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, নতুন নতুন দুনিয়াতে তাদেরকে যেতে দাও। লেট ম্যাপস, ম্যাপস মানে হচ্ছে ম্যাপ ডিসকভারার্সদের কথা বলছে, যাদেরকে আমরা কার্টোগ্রাফার হিসেবে চিনি। বলছে ম্যাপ যারা ডিসকভার করে, যারা আসলে ম্যাপ নিয়ে ডিসকাস করে এবং বুঝতে পারে যে এই ওয়ার্ল্ডে এই ম্যাপে একটা জায়গায় একটা কান্ট্রি আছে যে নতুন, যেটা হয়তো ওয়ার্ল্ড ম্যাপে আসেনি, এরকম বলে বলে যারা নতুন নতুন দেশ আবিষ্কারের পিছনে চলে যায়, তাদেরকে কি করতে দাও, নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, নতুন নতুন দুনিয়ার পিছনে ছুটতে দাও। কিন্তু আমাদের লাগবে না, আমরা আমাদের দুনিয়া খুঁজে ফেলেছি, তুমি আমার দুনিয়া আমি তোমার দুনিয়া, আমাদের আর দুনিয়া লাগবে না। সি ডিসকভারার, ম্যাপ ডিসকভারার ওদেরকে দুনিয়া খুঁজতে বের হয়ে যেতে দাও। তারপর বলছে ওয়ার্লডস অন ওয়ার্লডস হ্যাভ শোন, একটার পর একটা দুনিয়া তাদেরকে দেখতে দাও, আবিষ্কার করে আনতে দাও। লেট আস প্রসেস, কিন্তু আমাদেরকে, প্রসেস মানে হচ্ছে কি দখল করে রাখা, আমাদেরকে দখল করে রাখতে দাও ওয়ান ওয়াল, একটাই ওয়াল। কোনটা? এই যে আমাদের দুজনের দুনিয়াটা। এই লাইনটা ইটস ভেরি বিউটিফুল, যদি আপনি বুঝতে পারেন। বলছে ইজ হ্যাথ মানে হচ্ছে কি হ্যাজ, ইচ হ্যাজ ওয়ান, একজনের কাছে একটা একটা আছে, কি ওয়ার্ল্ডের কথা বলছে। এন ইজ ওয়ান, এবং দুটা মিলে একটা, এটার অর্থ হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকটা মানুষের একটা একটা আলাদা আলাদা জগৎ আছে, আমাদের প্রত্যেকটা মানুষের এই একটা একটা জগৎকে যদি আমরা একটা একটা ওয়ার্ল্ড হিসেবে চিন্তা করি, ওটাই বলছে ইচ হ্যাজ ওয়ান, দুইজনের কাছে একটা একটা আছে, জর্ডানের কাছে একটা আছে, তার বিলাভেটের কাছে একটা আছে, অ্যান্ড ইজ ওয়ান, এবং এই দুইটা ওয়ার্ল্ড যখন ওরা যেহেতু লাভ করে, তাদের দুইটা ওয়ার্ল্ড কি হয়ে গেছে, এক হয়ে গেছে। সো লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড, আমাদেরকে ওই একটা দুনিয়ায় রাখতে দাও। কোন সেই দুনিয়াটা? আমাদের দুজনের একটা একটা দুনিয়া মিলে যে একটা দুনিয়া হয়েছে, সেই দুনিয়াটাই আমাদেরকে রাখতে দাও। সি ডিসকভার আর ম্যাপ ডিসকভারদেরকে দুনিয়ার উপর দুনিয়া খুঁজে খুঁজে আনতে দাও, সেটার উপর আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আই হোপ আমি লাইনটা বোঝাতে পেরেছি, এটা খুব বেশি সুন্দর একটা লাইন, যদি আপনি মিনিংটা সুন্দর করে বুঝতে পারেন। সো আই হোপ আমি আপনাদেরকে এই তিনটা লাইন বোঝাতে পেরেছি। আমি আরেকবার বলছি, সি ডিসকভারার যারা আর ম্যাপ ডিসকভারার যারা, তাদেরকে একটার পর একটা ওয়ার্ল্ড খুঁজে বের করতে দাও। তাদের অনেক ওয়ার্ল্ড দরকার, ওরা ওটা খুঁজে বের করুক, আমাদের দরকার নেই। আমাদের শুধু একটা ওয়ার্ল্ডই দখলে রাখতে দাও, যে ওয়ার্ল্ডটা আমাদের দুজনের মিলে আছে। ইচ হ্যাজ ওয়ান, আমাদের দুজনের একটা একটা আছে, মানে হচ্ছে কি আমাদের নিজের সত্তাটা, সোলটাকে একটা যদি আমরা ওয়ার্ল্ড ধরি, প্রত্যেকটা মানুষ একাই একটা ওয়ার্ল্ড, তার আলাদা জগতের জন্য সে একাই একটা ওয়ার্ল্ড। সো একটা একটা ওয়ার্ল্ড আছে, এবং যেহেতু এখন আমরা ইজ ইন এ রিলেশনশিপ, তাহলে দুটা মিলে কি হয়ে গেল, দুজন মিলে এক হয়ে যায়, এরকম একটা কথা যেহেতু আমরা লাভে বলি, তাহলে দুটা মিলে একটা ওয়ার্ল্ড হয়ে গেল। এই একটা ওয়ার্ল্ডই আমাদেরকে রাখতে দাও।
এটা এখানে বলছে লেট আস প্রসেস ওয়ান ওয়ার্ল্ড, আমাদের এই একটা ওয়ার্ল্ডই দখলে রাখতে দাও। কোন সেই ওয়ার্ল্ড? ইচ হ্যাজ ওয়ান ইজ ওয়ান, যেটা আমাদের দুজনের একটা একটা করে আছে এবং এই দুইটা মিলেই একটা হয়ে গেছে। ঠিক আছে, এটাই বুঝিয়েছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন একটু খেয়াল করে আবার টেনে যদি শুনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর লাস্ট পারাতে বলছে বা লাস্ট স্ট্যান্ডাতে বলছে মাই ফেস, আমার চেহারা, ইন ডাইন আই, তোমার চোখে, ডাইন মানে হচ্ছে গিয়ে ইয়র, আমার চেহারা তোমার চোখে, ডাইন মানে হচ্ছে ইয়র, ইয়র ইন মাইন অ্যাপিয়ার্স, তোমার চেহারা আমার চোখে, অ্যাপিয়ার্স মানে হচ্ছে কি ভেসে ওঠে। সো তোমার চেহারা আমার চোখে, আমার চেহারা তোমার চোখে কেমনে ভেসে ওঠে সেটা হচ্ছে আপনি আর আপনার বিলাভের যদি সামনাসামনি বসেন, বা ছোটবেলায় আমরা একটা গেম খেলতাম একজন আরেকজনের দিকে পলক না ফেলে কতক্ষণ তাকিয়ে থাকা যায়, এরকম যদি আপনারা করেন তাহলে আপনি সামনের ব্যক্তির দিকে যখন তাকিয়ে থাকবেন বা সামনের জন আপনার দিকে তাকিয়ে থাকবে, তখন একটানা তাকালে আপনারা দেখতে পারবেন ওনার চোখের ভিতরে ওই কর্নিয়াতে আপনাকে দেখা যাচ্ছে আর আপনার কর্নিয়াতে কিন্তু উনি উনাকে দেখতে পাবে। এই সেম স্টেটটার কথা বলছে, এই অবস্থাটার কথা বলছে। তো বলছে আমরা এভাবেই থাকবো, মানে একজন আরেকজনের দিকে এত বেশি তাকিয়ে থাকবো, আমার চেহারা তোমার চোখে, তোমার চেহারা আমার চোখে ভেসে উঠবে। অ্যান্ড ট্রু প্লেন হার্টস, এবং আমাদের যে প্লেন মানে হচ্ছে কি সিম্পল সরল, আমাদের যে সরল হার্টগুলো আছে, ডু ইন দ্য ফেসেস রেস্ট, আমাদের এই সরল হার্টটা আমাদের চেহারার উপরেই রেস্ট করবে। মানে এখানে সে বলতে চাচ্ছে আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবো, এত বেশি গভীরভাবে তাকিয়ে থাকবো, আমার চেহারা তোমার চোখে আর তোমার চেহারা আমার চোখে ভেসে উঠবে, এবং আমাদের হার্টগুলাই একজন আরেকজনের দিকে এই যে চেহারার উপরে যে ভেসে আছে এইরকম একটা অবস্থায় আমাদের হার্টগুলা সিম্পলি থাকবে, এর দূরেই আমরা খুশি থাকবো। তারপর বলছে ওয়ের ক্যান উই ফাইন্ড, কোথায় আমরা খুঁজে পাবো, টু বেটার হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার মানে হচ্ছে কি গোলার্ধ। সাপোজ এটা যদি ওয়ার্ল্ড হয় রাউন্ড, আমরা জানি ওয়ার্ল্ড রাউন্ড, হেমিস্ফিয়ার মানে হচ্ছে কি হাফ রাউন্ড, আমি আগে বলছিলাম বেটার ড্রয়িং। সো এটা যদি ওয়ার্ল্ড হয়, এটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার মানে একটা রাউন্ডের অর্ধেক, হেমিস্ফিয়ার তো গোলার্ধ। সো বলছে ওয়ের ক্যান উই ফাইন্ড, কোথায় আমরা খুঁজে পাবো, টু বেটার হেমিস্ফিয়ার, দুইটা গোলার্ধ, এর থেকে ভালো দুইটা গোলার্ধ খুঁজে পাবো। সে বেসিক্যালি একটা হচ্ছে এটা জন্ডান আর একটা হচ্ছে কি এনিডান, এর থেকে দুইটা ভালো গোলার্ধ আমরা কোথায় খুঁজে পাবো। কেন সে নিজেদেরকে গোলার্ধের সাথে কম্পেয়ার করছে, কারণ তারা দুজন যখন ওই যে বলেছে ইজ হ্যাজ ওয়ান, এটা যদি জন ডানের ওয়ার্ল্ড হয়, এটা যদি এনির ওয়ার্ল্ড হয়, দুজনে মিলে কি হয়ে যাবে, দুজনে মিলে কিন্তু এখানে অ্যাটাচ করে দিলে একটা রাউন্ড হয়ে যাবে, এন ইজ ওয়ান হয়ে যাবে। তো ওটাই বলছে যে এর থেকে ভালো, এই জন্য সে লাভারদেরকে হেমিস্ফিয়ারের সাথে কম্পেয়ার করছে, কারণ দুইটা লাভার যখন এক হয়ে যায় তখন একটা ওয়ার্ল্ড হয়ে যায়। সো একটা ওয়ার্ল্ডের হাফ ইজ আ হেমিস্ফিয়ার। তো বলছে আমাদের থেকে ভালো দুইটা হেমিস্ফিয়ার তুমি কোথায় খুঁজে পাবা, উইথাউট শার্প নর্থ, যেখানে নর্থের শার্প থাকবে না, উইথাউট ডিক্লাইনিং ওয়েস্ট, যেখানে ওয়েস্টের সেই ডিক্লাইনিং সাইডটা থাকবে না। এটাই বুঝিয়ে বলছি। সাপোজ এই হেমিস্ফিয়ারে আছে নর্থ আর সাউথ, এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে নর্থ শার্প মানে হচ্ছে কি নর্থে এত বেশি ঠান্ডা পড়ে এখানে হিউম্যান বাস করা সম্ভব না। উইথাউট ডিক্লাইনিং, ডিক্লাইনিং মানে হচ্ছে কি অস্ত যাওয়া, ঢুলে পড়া, এরকম কিছু একটা। ডিক্লাইনিং ওয়েস্ট, যেখানে ওয়েস্ট ডিক্লাইন হচ্ছে, সাপোজ এখানে ইস্ট ওয়েস্ট আছে। তো এখানে একটা প্রবলেম এই হেমিস্ফিয়ারে, সেটা হচ্ছে গিয়ে নর্থে সেই কোল্ড আছে, যে কোল্ডটার কারণে কেউ বাঁচতে পারবে না। আবার এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট আছে, মানে ওয়েস্ট সাইড এখানে সবসময় ডিক্লাইনিং, মানে এখানে সান পড়ে না, এই সাইডটা সবসময় অন্ধকার এবং এখানে কোনোদিন সানলাইট আসে না, সবসময় এখানে এই ওয়ার্ল্ডের এই সাইডে বা হেমিস্ফিয়ারের এই সাইডে সবসময় সূর্য অস্ত যাওয়া অবস্থায় থাকে, এর জন্য এখানে সবসময় অন্ধকার থাকে, এটাও বাঁচা সম্ভব না। বলছে আমাদের এই হেমিস্ফিয়ারে সেই শার্প নর্থের প্রবলেম নেই এবং ডিক্লাইনিং ওয়েস্টের প্রবলেম নেই, অন্য হেমিস্ফিয়ারে আছে, এটা আমাদের নেই। এখানে সে আসলে বেসিক্যালি বুঝাতে চাচ্ছে সাপোজ এরা দুজন যদি লাভার হয়, এক একজনের এক একটা সমস্যা আছে। সাপোজ উনি এমন কিছু একটা পছন্দ করে যেটা উনি করে না, আবার উনি এমন কিছু একটা পছন্দ করে যেটা উনি করে না, বা উনার অপছন্দ এমন একটা জিনিস উনি করে, বা উনার অপছন্দের এমন একটা জিনিস উনি করে। এটার কারণে এই দুটো হেমিস্ফিয়ার কি হতে পারছে না, এক হতে পারছে না। কিন্তু এদের দুজনের যে হেমিস্ফিয়ারটা জন আর এনির, এদের কোনো ধরনের এর কোনো প্রবলেম নেই, ওর কোনো প্রবলেম নেই, একজন আরেকজনের সাথে কোনো প্রবলেম নেই। মূল কথা এটাই এখানে বোঝাতে চেয়েছে যে এর থেকে ভালো দুটো হেমিস্ফিয়ার তুমি কোথায় খুঁজে পাবা, যেখানে একজন আরেকজনের কোনো প্রবলেমই নেই, এই সাইডে ওই সাইডে কোনো প্রবলেম নেই। সো তারা কি করতে পারবে, যেহেতু প্রবলেম নাই, তারা কি করে যেতে পারবে, তারা মিলে যেতে পারবে, আর মিলে গেলেই ওরা একটা ওয়ার্ল্ড হয়ে যেতে পারবে। তারপর বলছে হোয়াট এভার ডাইস, যাই মরে যায়, ওয়াজ নট মিক্স ইকুয়ালি,
ওটা কি হয় না, ইকুয়ালি মিক্স হয় না। সাপোজ এইখানে যদি নর্থে প্রবলেম থাকতো আর এখানে ওয়েস্টের প্রবলেম থাকতো, ওরা মিললে কি করতো, ব্লাস্ট করতো, ওরা মিশতো না। ঠিক তেমনি যখন একজন আরেকজনের সাথে খুব বেশি অমিল আছে বা মতে মিল হয় না, এমন একটা কাপল যখন একত্র হয় তারা কিন্তু বেশি দিন অ্যাটাচ থাকতে পারে না। কারণ উনি এমন একটা জিনিস হেট করে, এমন একটা জিনিস উনি করেই যাচ্ছে, বা উনি হেট করে এমন একটা জিনিস, বা এই ধরনের মানে যে কোনো উপায় হোক, তারা কি করতে পারে না, ইকুয়ালি মিক্স হতে পারে না। সো গ্রাজুয়ালি দে ডাই। সো হোয়াট এভার ডাইজ, যাই মারা যায়, ওয়াজ নট মিক্স ইকুয়ালি, তারা একসাথে ইকুয়ালি মিক্স হতে পারে না। কিন্তু আমরা তো মিক্স হতে পারি, তার মানে আমরা কখনো মরবো না, আমাদের লাভ কি থাকবে, অটুট থাকবে। তারপর বলছে এই দুটো লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সপ্লেনেশন, পরীক্ষায় সবসময় আসে। ইফ আওয়ার টু লাভস, যদি আমাদের দুজনের ভালোবাসা, বি ওয়ান, যদি এক হয়ে যায়, ওর অথবা দাও এন্ড আই, তুমি এবং আমি, দাও মানে আমি বলেছি ইউ, লাভ সো অ্যালাইক, তুমি আর আমি যদি একজন আরেকজনকে একদম একই রকম সেম ভাবে ভালোবাসি, দ্যাট নান ডু স্লাকেন, মানে হচ্ছে গিয়ে ইগনোর হওয়া, হারিয়ে যাওয়া বা ঢিলা হয়ে যাওয়া। রিলেশনশিপকে যদি আপনি একটা অটুট একটা বন্ধনের মতো করে দেখেন, তাহলে যদি ওটা একটু একজন ঢিলা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেই এই বন্ধনটা কিন্তু ঢিলা হয়ে গেল। বা কেউ যদি ইগনোর করে বা একজন যদি হারিয়ে যায়, তাহলে আপনার পুরো রিলেশনটা কি হয়ে গেল, ঢিলা হয়ে গেল। সো বলছে কিন্তু আমরা যদি একজন আরেকজনকে ঠিক একইভাবে লাভ করি, তাহলে নান, কেউই করবে না ডু স্লাকেন, কেউই কি করবে না, ইগনোর হবে না, লস্ট হবে না বা ঢিলা হয়ে যাবে না। নান ক্যান ডাই, ডাই মানে হচ্ছে ওদের লাভটা ডাই হওয়ার কথা বলছে, যে ওদের লাভটাও মারা যাবে না, ওরা কি হ্যাপিলি থাকতে পারবে। আমি আবার এই লাইনটা বুঝিয়ে বলছি। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, আমাদের দুজনের এই যে ভালোবাসা আছে এটা যদি এক হয়ে যায়, অর অথবা দাও এন্ড আই, তুমি আর আমি, লাভ সো অ্যালাইক, একজন আরেকজনকে যদি এতই বেশি একই রকম ভাবে লাভ করি, আমি 100 লাভ করছি, তুমি 100 লাভ করছো, আমি 80 করছি, তুমি 20 করছো না, বা আমি 40 করছি, তুমি 60 করছো না, যেটা আমাদের সচরাচর এখনকার রিলেশনগুলোতে আমরা দেখি, একজন 40, একজন 60, একজন 20, একজন 80, মানে কোথাও না কোথাও গিয়ে দেখা যাচ্ছে এদিক সেদিক হচ্ছে। 50-50 বা 100-100 যদি আমরা 50-50 বলে থাকি উদাহরণ হিসেবে, সেটা আমরা খুব কম দেখতে পাই। সো আমাদের জর্ডান বলছে ইউ এন্ড আই লাভ সো অ্যালাইক, আমরা এত বেশি সিমিলারলি একই রকম লাভ করব, আমি 50%, তুমি 50%, দুজনে মিলে 100% করব, তাহলে কি হবে না, নান ডু স্লাকেন, কেউ একজন লুজ হয়ে যাবে না বা ইগনোরড হবে না, নান ক্যান ডাই, বা আমাদের কারো লাভ কি হবে না, মরবেও না। এটাই সে বুঝিয়েছে। আই হোপ আপনারা পোয়েমটা বুঝতে পেরেছেন। কিছু জায়গায় উনি খুব বেশি, যেহেতু এখানে কনসিট আছে, মানে যেটা আমি বলেছিলাম হাইলি আনলাইকলি দুটো জিনিসকে কম্পেয়ার করা, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে বেবিজদের ব্রেস্ট ফিডিং অফ করা ওয়েন, এটা। আরেকটা হচ্ছে গিয়ে 7 স্লিপার্স ডেনে যে স্লিপার্সরা ঘুমিয়েছিল, একটা বিবলিক্যাল রেফারেন্স, ওটার সাথে সে নিজেদেরকে কম্পেয়ার করা। আবার এখানে আমরা দেখতে পাই হচ্ছে হেমিস্ফিয়ারের সাথে নিজেদেরকে কম্পেয়ার করা, এগুলা কিন্তু সব কনসিপ্ট, খুব বেশি অমিল কিছু জিনিসের সাথে হিউম্যান লাভের সাথে সে কম্পেয়ার করছে। আমরা কখনো ভাবতেই পারি না হেমিস্ফিয়ারের সাথে কেউ কারো লাভকে কম্পেয়ার করতে পারে, যে জর্ডান সেটা করছে। এগুলাই হচ্ছে কি ইউজ অফ কনসিট, এগুলোর কারণে একটু হয়তো ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি ভালো মতো শুনে দেখেন তাহলে আপনাদের কাছে অবশ্যই ইজি লাগবে। একবার শুনে হতে পারে আপনার কিছু কিছু জায়গায় কনফিউশন থেকেও যেতে পারে, সেক্ষেত্রে আপনি করবেন একটু ব্রেক নিয়ে পয়েন্টটা আবার শুনে দেখবেন। আই হোপ দুইটা জায়গায় কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর আপনার যদি তাও কোনো কনফিউশন থাকে আপনি কমেন্টে আমার সাথে সেটা ডিসকাস করতে পারেন। আমি দুটা এক্সপ্লেনেশনের লাইনও শেয়ার করেছি। ভিডিও তাহলে এখানেই শেষ। আমি আপনাদেরকে কনসিপ্টগুলো ভালো মতো আলোচনা করেছি, যাতে পরীক্ষাতে আপনারা ওই কনসিপ্টের কোয়েশ্চেনটা আসলে আলোচনা করতে পারেন। আর আমি মেটাফিজিক্যাল পোয়েট্রি কি বা মেটাফিজিক্যাল পোয়েম কি ওটাও একটু আলোচনা করে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা হয়তো এটা পড়ে বুঝতে পেরেছেন কেন এটা একটা মেটাফিজিক্যাল পোয়েট্রি, বিকজ এখানে আমরা কোথাও কোনো ফিজিক্যাল লাভের এক্সাম্পল দেখিনি, সবগুলো স্পিরিচুয়াল বন্ডিং নিয়ে এখানে সে মোটামুটি কথা বলেছে। এই যে বলেছে 1 লিটল রুম অ্যান্ড এভরিওয়্যার, আমার দুনিয়ার কোনো কিছু লাগবে না, এই ছোট্ট একটা রুমকে আমি আমার ওয়ার্ল্ড বানিয়ে ফেলবো, কারণ আমার ওয়ার্ল্ড তো তুমি আছো, মানে আমার ওয়ার্ল্ড আছে। এই ধরনের স্পিরিচুয়াল বন্ডিং এর কথা বলছে, এই জন্য এটা মেটাফিজিক্যাল পোয়েট্রি, মানে হচ্ছে গিয়ে বিয়ন্ড ফিজিক্যাল, যেটা স্পিরিচুয়াল লাভের উপরে বেস করে। সো পোয়েম এখানে শেষ। কোনো কনফিউশন থাকলে শেয়ার করতে পারেন। লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনারা চাইলে সাবস্ক্রিপশনের পাশে যে বেল বাটনটা আছে ওটা প্রেস করে রাখতে পারেন, ওটা প্রেস করলে আমি এভরি টাইম ভিডিও আপলোড করলে আপনারা একটা একটা করে নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।